স্বাস্থ্যই সম্পদ, এই কথা যতটা সত্যি তার পাশাপাশি মানসিকভাবে খুশি থাকাটাও কিন্তু অতটাই জরুরি। অর্থাৎ আমরা যদি মানসিকভাবে ঠিক থাকি তবে আমাদের স্বাস্থ্যের তার প্রভাব কিন্তু যথেষ্টই পড়ে। কারণ আমরা জানি যখন আমরা খুব ডিপ্রেশনে থাকি বা খুব চিন্তার মধ্যে থাকি তখন কিন্তু আমাদের ঘুম হয় না, আর যার প্রভাব সরাসরি ভাবে আমাদের স্বাস্থ্যের ওপর পড়ে। তবে শুধুমাত্রই কি তাই, এবং সেই মানসিক শান্তির পাশাপাশি আমাদের কিন্তু বাইরের যে খাবার দাবার রয়েছে সেগুলোকে যে খাচ্ছি সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে যে সেগুলো কতটা প্রয়োজনীয় বা কতটা অপ্রয়োজনীয় বা কতটা ক্ষতিকর। এবারে আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হবে, আয়ুর্বেদ মতে ত্বক বিকার। অর্থাৎ আমরা বারংবার এই ডক্টর প্লাসের অনুষ্ঠানে ঠিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন রকম রোগ কি করে আগে থেকে বুঝবো বা কিভাবে তার প্রতিকার পাবো সেই সমস্ত বিষয়ে আলোচনা করি। তবে আজকে একেবারেই অন্যরকম একটি বিষয়, কারণ আমরা মেয়েরা সকলেই সাজতে গুজতে খুবই ভালোবাসি, আমরা নিজেদের স্কিনের যত্নও নিই, যথাসাধ্য চেষ্টা করি কি ক্রিম নতুন এসেছে, কোনটা মাখলে পরে আমাদের ত্বক আরো বেশি উজ্জ্বল হবে। আমরা সবসময় আমাদের মাথায় এগুলোই ঘুরতে থাকে যে সামনে শীতকাল পড়েই গেছে বলা যেতে পারে, তো এখন স্কিনটাকে কিভাবে অয়েলি রাখা যাবে, ড্রাই যাতে না হয়, এবং আমাদের চুলের যত্ন, অর্থাৎ আমরা এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু বেশিরভাগ সময় থাকি। তবে শুধু কি ক্রিম বা কোনো সিরাম এসব মাখলেই হবে? তার পাশাপাশি কিন্তু আমাদের খাদ্যাভ্যাস, পাশাপাশি নিয়মিত ঘুম, এই সমস্ত বিষয় অত্যন্ত জরুরি। আমরা জানি যে আমাদের স্কিনে 7টা লেয়ার রয়েছে, তবে এই সমস্ত বিষয় অর্থাৎ এখন যে সমস্ত রোগ ব্যাধি হচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু আয়ুর্বেদ যা অনেক আগেই অর্থাৎ সেই প্রাচীন সময়ে সমস্ত কিছুর উত্তর দিয়ে গেছে, কিন্তু আমরা কি তা যথাসাধ্য মানি বা মানার চেষ্টা করি? আমাদের কিছু হয় তারপর আমরা ডক্টরের কাছে যাই, আবার সেই ওষুধ দেয়, কিন্তু বাস্তবে আয়ুর্বেদ মতে আয়ুর্বেদ যে সমস্ত কিছু বলে গেছে সেগুলো যদি আমরা মানতাম তাহলে আমাদের কতটা লাভ হতো, বা এখন যখন আমরা সমস্যায় আছি কিভাবে সেই সমস্যা আমরা মেটাবো, আজকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আজকে ডক্টর প্লাসের অনুষ্ঠানে ডক্টর রোদ্রি সামন্ত, BA MS WBUHS ডিপ্লোমা ইন PMMT। নমস্কার ম্যাম, আপনাকে নমস্কার। অনেক অনেক স্বাগত। এবং প্রথমেই যে প্রশ্ন রাখবো যে ত্বক বিকার আসলে কি আয়ুর্বেদ মতে? আয়ুর্বেদ মতে যেটা রয়েছে, আয়ুর্বেদ আমরা জানতে পারি ঋগ্বেদ থেকে। ত্বক বিকার আমরা ঋগ্বেদ থেকে পাই। তারপর আমরা জানতে পারি সেটা চরক, সুশ্রুত, মহর্ষি বাগভট, এখানে আমাদের ডিফারেন্ট ভাবে আমাদের মহর্ষিরা বলে গেছে ত্বকের সম্বন্ধে। ত্বক আমরা এখনকার দিনে যেটা করছি, আগেই আমরা ত্বক নষ্ট করে ফেলি মানে হচ্ছে ইরেগুলার ডায়েট রেজিমেন, তারপর আমরা মেকআপ করি না মেনটেন করি, সময়ের আগে বার্ধক্যতা এসে যায় বা শিকড়ে যায় বা কুকড়ে যায় বা নানান রকম সিজনের জন্য ডিফারেন্ট রকম অসুখ হতে থাকে। কিন্তু ত্বকের বিকার কিন্তু আগেই দেখা দেয় না, ত্বকের বিকার হতে থাকে আমাদের এই 7টা লেয়ার থেকে। আয়ুর্বেদ মতে যেমন 7টা লেয়ার বলা আছে, মডার্ন মতে 7টা লেয়ার এখন এক্সপেরিমেন্ট করে বের করছে। আয়ুর্বেদ আমাদের বলে গেছে ঋগ্বেদের সময় থেকে আর 7টা লেয়ার আছে: অবাসিনী, শ্বেতা, লোহিতা, তাম্রা, বেদিনী, রোহিণী, মাংসধরা। এই 7টা লেয়ারে 7 রকম প্রকারের অসুখ হয়। অবাসিনী যেটা আমাদের মেনটেন করতে সাহায্য করে, আমাদের আর্দ্রতা বা প্রোটেকশন দেয়, একদম ওপরে যে লেয়ার, ওপরের একদম সুপারফিশিয়াল লেয়ার, যেটা আমাদের প্রোটেকশন দেয় ডিফারেন্ট ডাস্ট থেকে, অসুখ বিসুখ থেকে, সবকিছু থেকে। আর লোহিতা যেটা আমাদের একটু ছিলে গেলে দেখতে পাবেন একটা পিঙ্কিশ লেয়ার বেরোয়, হালকা ওপরে ছালটা উঠে গেলে একটা পিঙ্কিশ লেয়ার, সেই পিঙ্কিশ লেয়ারটাই হচ্ছে লোহিতা। এই লোহিতা লেয়ারেই কিন্তু আমাদের তিল, ন্যাচ্ছ, ব্যঙ্গ, যেটাকে আমরা বলে থাকি স্পটস, ব্ল্যাক স্পটস, দেখবেন বাচ্চাবেলায় জন্মানোর সময় এগুলো কিন্তু থাকে না, এগুলো সময়ের প্রভাবে আমাদের হতে থাকে। মানে এটা একদম ওপরের, তার নিচে জাস্ট একদম 1/18 মানে ভাগ বলতে গেলে, ঠিক আছে, লোহিতা। এবার আসছি আমি শ্বেতা, তার পরেরটাতে। এটাতেই হয় রোগ শুরু হয়, মশাক, যেটাকে একটু বিগ ফর্ম অফ তিল বলতে পারেন। হ্যাঁ, জরুল, অজগল্লিকা, চর্মদল বলে আয়ুর্বেদে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু এই লেয়ারে ছোট ছোট স্কিন ডিজিজ যেগুলো হয় সেগুলো হতে শুরু করে।
আর যেগুলো আপনারা দেখেন যে দানা দানা হয়ে রয়েছে বা মডার্ন ভিউতে লাইকেন প্ল্যানাস বলে বা এই সময় সেগুলো হচ্ছে সিদ্ধ পদ্মকণ্টক, একদম আপার লেয়ারে হয়। এটা সারানো সোজা, কিন্তু হ্যাঁ যদি অবজ্ঞা করা হয় এটাও কমপ্লিকেটেড হয়ে যায়। তারপরের লেয়ারে আসছি তামড়া। এইখানে লেয়ারে আমাদের এক্সিমা, যেটাকে আমরা বিসর্প বলি, কুষ্ঠ সম্বন্ধে হয়তো অনেকেরই একটা কনসেপশন আছে, সেটা হচ্ছে কুষ্ঠ মানেই আমার লেপ্রসি হয়ে গেছে। ওই জন্য আয়ুর্বেদিস্ট অনেকেই বা আমরা লিখি না যে কুষ্ঠ হয়েছে, আমরা লিখি যে স্কিন ডিজিজটার নাম। 11 প্রকারের কুষ্ঠ রোগ আছে এবং কুষ্ঠ রোগটা আমাদের বড় প্রকার স্কিন ডিসঅর্ডার, মানে ভাস্ট বলা হয়। কিন্তু এটা ভয়ঙ্কর কিছুই নয়, কিন্তু হ্যাঁ এটাও আবার যদি নেগলেক্ট করা হয় তাহলে ভয়ঙ্কর হয়ে যাবে। এই কুষ্ঠ বলতে মনে হলো একটা প্রশ্ন জাগলো যে কুষ্ঠ মানে আমরা শুনলেই খুব ভয় পাই, কারোর যদি হয়েছে তাহলে তার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। একদমই একদম। আদৌ কি এটা সেভাবে ছড়ায় বা ছড়ানো সম্ভব? হ্যাঁ, কিছু প্রকার কুষ্ঠ আছে যেটা কন্টাজিনিয়াস, ঠিক আছে, খুবই ছড়ায়। আর কিছু প্রকার আছে যা ছড়ায় না। আগেই আমরা মডার্ন ভিউজ অনুযায়ী আমরা মাথায় ঢুকিয়ে নিয়েছি যে কুষ্ঠ মানেই হচ্ছে লেপ্রসি, যেটা হচ্ছে খুব ভাবে ছোবো না, তাকে অচ্ছুত এবং খসে যাবে, জিনিস ওর রস লাগলেই হয়ে যাবে বা কিছু হবে। কিন্তু কুষ্ঠ বলতে আয়ুর্বেদে যেটা বোঝায় 11 প্রকারে, তার মধ্যে কিছু প্রকার আছে আলাদা করা আছে, সেটা খুবই ছোঁয়াচে। সেটা কি নিরাময় করা কখনো সম্ভব হয়? নিরাময় আয়ুর্বেদেই হয়, আয়ুর্বেদেই হয় নিরাময়। কিন্তু একটা জিনিস, যদি আবার সে মেনটেন না করে লাইফস্টাইল, আচ্ছা, আবার সে যে রেগুলারলি আবার সেই খাবারগুলোই খায় যেগুলো ওর পক্ষে জীবনে আর খাওয়া যাবে না, তখন আবার সেটা হবে 5 years 10 years পর আবার হবে। এমন নয় কোনো রোগ থেকেই আমরা বাঁচতে পারি না। আয়ুর্বেদে বলা আছে যে কুষ্ঠ বলুন, সোরিয়াসিস বলুন বা এনি কাইন্ড অফ এক্সিমা, এগুলো আয়ুর্বেদেই একমাত্র আছে যেগুলো থেকে আমরা বেরোতে পারি। কিন্তু ওই একই ব্যাপার, লোকেরা যখনই সেরে যায় সেই জিনিসগুলোই করতে থাকে যে জিনিসগুলো হচ্ছে তার উচিত নয়। আর এই যে 7টা যে লেয়ার রয়েছে, কি কি রোগ হতে পারে, কি কি ভয়াবহ রোগ হতে পারে যদি মেনটেন না করা যায়? একদমই ভয়াবহ রোগ বলতে গেলে এখানে মেন যেটা আমি বললাম সোরিয়াসিস, এটা সব থেকে বেশি ভয়াবহ। এক্সিমা, ড্রাই এক্সিমা আছে, ওয়েট এক্সিমা আছে, এটা হতে হতে এক্সট্রিমে পৌঁছে যায়। সোরিয়াসিস থেকে এত বেশি ডেঞ্জারাস অসুখ এটা যে বডিতে তো ছড়াই, বাইরে আমরা তো দেখতেই পাই। এর থেকে আর্থরাইটিস আসে, এর থেকে হার্ট ডিজিজ আসে, এর থেকে আমাদের আই ডিজিজ পর্যন্ত আসে। তো সোরিয়াসিসটাই সবচেয়ে মূলত কোন লেয়ারে হয় যেখান থেকে এতটা ছড়িয়ে যায়? এটাই আমাদের আসে শ্বেতা বেদিনী, দুটো লেয়ার, একদম উপরের দিকে না একদম 5th and 6th, হ্যাঁ 5th and 6th। আচ্ছা, ওটা বাইরে আস্তে আস্তে প্রকাশ পায়। সেটা কি ভেতর দিকেও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা একদমই ভেতরে যখনই ছড়ায় তখনই আমরা সেটা বাইরে দেখতে পাই। আমরা প্রথমেই কিন্তু সেটা বাইরে দেখতে পাচ্ছি না, ভেতরে যখন ছড়িয়ে একদম ভালো মতো স্প্রেড করে যাচ্ছে ব্লাড ভেসেলসে, তখন সেটা বাইরে আসছে। কি কি লক্ষণ থাকে যা দেখে বোঝা যাবে? আস্তে আস্তে স্কেলিংস হবে, চুলকাবে, হ্যাঁ, ইচিং হালকা লেয়ারে হবে, ছোট ছোট লিশন হবে। লিশন বলতে গেলে এরকম আলসার টাইপের, লোকেরা মনে করবে র্যাশ হয়েছে, আমবাত হয়েছে, বাট না, আমবাত তো কিছুদিন বাদে কমে যায়, কিন্তু এটা কমবে না, এটা আলসার মতো হতে থাকে। ইচিং হবে, স্কেলিংস হয়ে ছাল উঠবে, তারপর সেটা ব্লাড বেরোবে এবং সেটা কমবে না, ক্রমশ বাড়তে থাকবে। নর্মালি এটা হয় কোনোই, ফিঙ্গার টিপস, কোমর এরিয়াতে, থাইজে, পায়ে, অ্যাঙ্কেল বা ফিঙ্গার টিপসে। ঠিক কি কি অসাবধানতার কারণে এই রোগগুলো হচ্ছে? খাওয়া দাওয়া আর ডেইলি রেজিমেন। লোকেরা মানে যেটা পছন্দের সেটা এত বেশি খেতে থাকে, হয় বেশি টক, নয় বেশি ঠান্ডা, নয় খুব বেশি গরম খাবার। অ্যাকচুয়ালি বেশি দই খেলে বা বেশি টক খেলে, বেশি ঝাল খেলে, নর্মালি এই জিনিসগুলো ঠিক মতো ডাইজেস্টিভ না হলে তো এটা আমাদের স্কিনে দেখা দেয়। অল ওভার স্কিন ডিপেন্ড করে আমাদের ডাইজেস্টিভ মেটাবলিজমের ওপর। যার ডাইজেশন মেটাবলিজম ভালো, তার আমাদের প্রকৃতি অনুযায়ী পিত্ত ভালো, তাদের স্কিন
অবভিয়াসলি লাস্টার করবে, ন্যাচারাল গ্লো হবে। আমি সেটাই বলছিলাম যে প্রকৃতি অনুযায়ী ত্বক বিকারের বিষয়টা যদি একটু বলতেন। একদম, আমাদের 3টে প্রকৃতি আছে বেসিক্যালি মানা হয়, যে বাত, পিত্ত, কফ। বায়ু, পিত্ত, কফ 3টে দোষের উপরই আমাদের 7 রকম প্রকৃতি ডিস্ট্রিবিউট করা আছে। মানুষের ডিফারেন্ট প্রকৃতি। এই প্রকৃতি অনুযায়ী যখন আমরা ত্বককে বিচার করি, সেই ত্বকের লাবণ্য আসে আলাদা রকম। যেমন বাত, পিত্তজ প্রধানত আমাদের ত্বকের কোয়ালিটি, আমরা আয়ুর্বেদে বলি, কিন্তু কফ আমাদের প্রোটেকশন দেয়, পিত্ত আমাদের লাস্টার দেয় বডিতে, আর বাত হচ্ছে আমাদের সেন্সিটিভিটি দেয়। এবার কোনো একটা ড্যামেজ হলে যেমন ভারসাম্য বজায় থাকে না, সেই ভারসাম্য নষ্ট হয়। আর এই নষ্টটা হয় মেনলি আমরা ভুলভাল খাওয়া দাওয়া করলে, যেটাতে আমি বললাম এই মাত্র। লাস্টার আমাদের ডিপেন্ড যখন পিত্তর উপর করছে, পিত্ত আমাদের স্কিনে রয়েছে ভ্রাজক পিত্ত যেটাকে বলে। এই পিত্তটা আমরা যখন অগ্নিবর্ধক খাওয়া দাওয়া যেগুলো রাখি, শরীরে মেটাবলিজম যেগুলো থাকে সেগুলো মেনটেন হলে আমাদের স্কিনের অগ্নি মেনটেন থাকে। আর যখন এটা কমে তখন আমাদের লাস্টার কমে। বায়ু বাড়লে এই স্কিন ডিজিজ যত হয়, এই বায়ু বাড়লে হয়। যখন আমাদের বাত বাড়ে তখন এই স্কিন ডিজিজ গুলো বাড়তে থাকে। একদমই আরেকটি প্রশ্ন রয়েছে যে এখন তো আমরা সেভাবে নিয়মিত কোনো কিছু করি না, না খাওয়া দাওয়া না ঘুম, একেবারেই কোনো রকম কোনোটাই ঠিকঠাক মতো হয় না। সেক্ষেত্রে এখন প্রায় শীতকাল পড়ে গিয়েছে, বা এই যে এত রকমের স্কিন ডিজিজ নিয়ে আমরা আলোচনা করছি, কি ধরনের রোগী বারবার আসছে, কি সমস্যা নিয়ে আসছে? স্কিন ফার্স্ট অফ অল লোকে ড্রাইনেস নিয়ে আসে শীতকালে। এবার ড্রাইনেসটা যখনই বাড়তে থাকে তখনই লোকে কি করে, ঠিক আছে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, হাইড্রেটিং করে নিলাম, বা আমি যা কিছু টিভিতে দেখে নিচ্ছি সেগুলো করে নিলাম। কিন্তু ফার্স্টে এইগুলো না করে আমরা ফুড হ্যাবিটটা মেনটেন করা খুব দরকার, একদমই। বা অয়েল, স্পেসিফিক্যালি আমাদের আয়ুর্বেদে বলে গেছে অয়েল আজকাল মাখতেই লোকে ভুলে গেছে। অয়েল বা সিরাম যেগুলো গাছের পদার্থ, সেগুলো মাখা বা খাওয়া, এগুলো খুব বেশি ডিপেন্ড করে আমাদের ত্বকের ওপর। ড্রাইনেস হচ্ছে মানে কি, আমার স্কিনের মসৃণতা কমছে, তো আমি ঘি বা তেল এগুলো মাখবো। ঘি হয়তো অনেকেই মাখতে পছন্দ করবেন না, কিন্তু ঘিয়ের একটা বিশাল ভ্যালুয়েশন আছে আয়ুর্বেদে। ঘি যদি রেগুলার কেউ কনজিউম করে, সিম্পল টিস্পুন, তাহলে তার স্কিনের লাবণ্য কোনোদিন কমবে না। আর তেল যদি রেগুলার মাখে, ডিপেন্ড করে, যেমন ধরুন যার ঠান্ডা লাগা প্রবণতা আছে সে কখনো অলিভ অয়েল মাখবে না, কিন্তু দেখবেন আজকাল অলিভ অয়েলটা বেশি মাখা প্রবণতা হয়েছে, কিন্তু সবার জন্য নয়, তার জন্য সর্ষের তেল ভালো। আর যে আবার গরমের প্রবণতা আছে তার জন্য তিল তেল ভালো। ঠিক কোন টাইমটা তার জন্য পারফেক্ট এই তেল মাখা? তেল হচ্ছে মাখা সকালেই বেটার, বেস্ট টাইম। স্নানের আগে ওটা এখন বানিয়ে নিয়েছে লোকে, কিন্তু স্নানের আগে মাখলে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আগে, মানে যাতে অ্যাবজর্ব করে স্কিনটা। আর স্নানের পর যাদের রুক্ষতা বেশি তাদের মাখা উচিত। এখন যেরকম সব থেকে বড় সমস্যা এই ড্রাই স্কিন উইন্টারের কারণে, সেক্ষেত্রে আয়ুর্বেদ কি বলছে যে কিভাবে নিজেকে সেই ড্রাই স্কিনের থেকে দূরে রাখা যাবে, বা নিজের স্কিনটা যাতে একদম ঠিকঠাক থাকবে, আয়ুর্বেদ মতে কি জানা যাচ্ছে? আয়ুর্বেদ মতে আমাদের রেগুলার আমরা যেন স্কিনে স্নান যেমন করছি, খুব ক্ষার জাতীয় সাবান না ব্যবহার করা, ঠিক আছে, তেল ব্যবহার করা। তেল বলতে গেলে স্পেসিফিক্যালি শীতে আমরা অ্যালমন্ড অয়েল সাজেস্ট করব, তিল তেল সাজেস্ট করব, যেটা মাখলে আপনাদের স্কিনের লাবণ্য বজায় থাকবে, স্কিনে আর্দ্রতা মেনটেন থাকবে। হ্যাঁ, যাদের ঠান্ডা লাগে তারা সর্ষের তেল, পিওর সর্ষের তেল ব্যবহার করতে পারেন, নারকেল তেল ব্যবহার করতে পারেন। আর এছাড়া খাওয়া দাওয়ার মধ্যে দই একটু কম খাবেন। যারাই মনে করেন যে রেগুলার আমি দই খেলেই আমাদের স্কিন ভালো হবে, এটা খুবই ভুল। দই খাওয়ার নিয়ম আছে, দই রাতে যদি খান তার স্কিনের বিকার হবেই। আচ্ছা, এবং আরো একটি প্রশ্ন রয়েছে, এই যে এত সমস্ত সমস্যা, এবং শুধুমাত্র তো স্কিনের নয়, অনেকের ড্যান্ড্রফের প্রবলেম থাকে, সেটারও কি কোনো প্রভাব স্কিনে পড়তে পারে? একদমই পড়বে। যখনই আমরা স্কিনের ড্রাইনেস আসছে আমরা স্ক্যাল্পটাকে লক্ষ্য করি না, কিন্তু স্ক্যাল্প ড্রাইনেসের পরই ইচি স্ক্যাল্প হয়, আর ইচি স্ক্যাল্পের পরেই ড্যান্ড্রফটা হয়। অনেক সময় ইনফেকশিয়াস ড্যান্ড্রফও হয়, ফাঙ্গাল ড্যান্ড্রফ যেটাকে বলে,
সেটা লোক থেকে আসে, বা কারো জিনিস ইউজ করলে বা কম ইউজ করলে কারোর থেকে আসে। সেগুলো সেরে যায় ঠিকই, কিন্তু প্রবলেম ক্রিয়েট হয় যখন ড্যান্ড্রাফের স্কেলস গুলো আমার ফেসে পড়ছে। তখন হচ্ছে কি এখানে ফেসে, আপার ফরহেডে বা স্কিনে স্কিলস কন্ডিশনস হয়, ইচিং হয়, দানা দানা মতো হতে থাকে। এবং লোকে যখন চুলের আগে চুলে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করে নিল, বা চুলে কোনো কিছু অয়েল বা কোনো ট্রিটমেন্ট করিয়ে নিল, কিন্তু স্কিনটা করলো না, কিন্তু ওর থেকে ইনফেকশন স্কিনটা এসে যায়। আয়ুর্বেদ কি বলছে, আয়ুর্বেদ কিভাবে বলে, হ্যাঁ, এর থেকে বাঁচার উপায় রয়েছে? একদম আয়ুর্বেদে বলা আছে যে আমাদের স্কিন ভালোভাবে মেনটেন করার জন্য, এইসব ড্যান্ড্রাফ ওরিয়েন্টেড প্রবলেমের জন্য একে লেপ লাগাতে হবে, প্রলেপ। Okay. আর হেডের জন্য আমাদের বলা আছে মাথা স্ক্যাল্পে সেরকম তেতো ওরিয়েন্টেড, তিক্ত ঘৃত যেটাকে বলে, তিক্ত ঘৃত প্রলেপ মাথায় লাগানো যেমন যেতে নিম পারে। পাতা। নিম পাতা দিয়ে মিক্স করে করা হয়। পঞ্চনিম্ব ঘৃত আলাদা আছে আমাদের, আচ্ছা 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 আর তিক্ত ঘৃতও আলাদা আছে। আচ্ছা, এগুলো আলাদা আলাদা মেডিসিন আলাদা টাইপ। মেডিসিন টাইপ, এগুলো সব ওদের নির্যাস দিয়েই বানানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ড্যান্ড্রাফের জন্য আলাদা রকম তেল বানানো হয়, এতে জাত্তাদি তেলও আছে, যেটা আমরা মাথায় ইউজ করতে পারি, স্কিনেও ইউজ করতে পারি, যেগুলোর জন্য আমাদের স্কিনের এই যে ড্যান্ড্রাফ বা স্কেলস, এগুলো ভালোভাবে নিরাময় হয়। আমি এই বিষয়ে আসতাম যে এই যে এত সমস্ত সমস্যা স্কিনের পাশাপাশি স্ক্যাল্পের, সেক্ষেত্রে আয়ুর্বেদ মতে কিভাবে মানে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? আয়ুর্বেদে আমাদের অনেক চিকিৎসা পদ্ধতি। যেমন? প্রথমে আমরা যেমন মেডিসিন দিই, ফার্স্টেই পেশেন্টকে আমরা চেষ্টা করি মেডিসিনের ট্রিটমেন্টে ঠিক করার। জানতে হয় যে আমরা মেডিসিনটা কিভাবে সেই পেশেন্টের কতদিন ধরে ডিজিজটা হচ্ছে, ঠিক আছে? এবার ধরুন পেশেন্ট রিসেন্ট হয়েছে প্রবলেমটা, তো আমরা মেডিসিনে সেটা সারাতে পারি, কিন্তু একটু পুরনো, তখন আমরা সেটা পঞ্চকর্ম করি, যেটা আমাদের খুব বেশি এফিকেসি আছে। যেমন ওটা কিরকম হয়? ওর ভেতর স্নেহন আছে, যেটা হচ্ছে ওলিয়েশন থেরাপি। ওখানে স্বেদন আছে, যেটা হচ্ছে আমরা হিট ফোমেন্টেশন বলা হয়। আর যেমন ধরুন এই সোরিয়াসিসেই আসি, যেটা খুব বাজে ডিজিজ হয়ে যায়, তো এটাতে আমরা ওয়ামান থেরাপি দিই। ওয়ামান মানে এমন নয় যে আপনার ফোর্সফুলি বমি করানো হয়, এটা ভয় লোকেদের, তা নয়। এটা মেডিসিন খাওয়ানো হয়, এই স্নেহন সেদনও করানো হয়, এবং মেডিসিন লিখে দেওয়া হয়, তাকে ওষুধ মানতে হয়, ফুড হ্যাবিটও মানতে হয়। সেই ফুড হ্যাবিট করতে করতে তারপর একটা ডেজ আছে ডক্টর অবজারভেশনের আন্ডারে এবং স্কিল টেকনিশিয়ানের আন্ডারে ওই ওয়ামন থেরাপি করা হয়। তাতে হয় কি, বডিতে যেখানে যেখানে ছড়িয়ে আছে সেই ব্লাড ভেসেল থেকে মেন স্ট্রিমে আনা হয় সেই ডিজিজগুলোকে, দিয়ে আপার দিয়ে আর্চ দিয়ে সেটা বের করে দেওয়া হয়। অনেকের থাকে জীবাণুজনিত বা অ্যালার্জি জনিত যে রোগগুলো, তার পাশাপাশি যে বংশগতভাবে যেগুলো আসে, সেগুলোর কি আলাদা আলাদা পার্থক্য রয়েছে, অর্থাৎ চিকিৎসা পদ্ধতি আলাদা আলাদা রয়েছে? হ্যাঁ, বংশজনিত যেটা আসে আমরা আগেই বলছি, অনেকে যখন বেবি নেয় আমরা জিজ্ঞেস করে নিই যে প্ল্যান্ড বেবি যদি হয় ওয়েল অ্যান্ড গুড, আর যদি প্ল্যান্ড বেবি না হয়, বেবি এসে গেছে, তো মাদারকে এটা মেনটেন করতে হয়। মাদার্স বোন থেকেই এটা মেনলি বাচ্চার মধ্যে জেনেটিক্যালি এসে যায়। হ্যাঁ, ফাদার্স যেটা স্পার্ম থেকে আসে, সেই সমস্যাগুলো একটু সমস্যা হয়, মানে ওদের জিনগত থেকেই যায় সুপ্তভাবে। ওদের কি করতে হয়, যে যদি সে জানে যে হ্যাঁ আমার বাবা আমার এই সমস্যাগুলো রয়েছে, সে ধরুন সোরিয়াসিস বলুন বা যা কিছু বলুন, সেগুলো তাকে মানে কন্ট্রাইন্ডিকেশন মেনটেন করতে হবে ফুডগুলো। আর আর্থ্রাইটিস, ওটাও কি বাবা মায়ের থেকে হতে পারে? আসে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, থাইরয়েড, এগুলোও বাবা মা থেকে আসে। এখন দেখবেন একটু বেশি বেড়ে গেছে এগুলো। একদমই। আর এগুলোর ক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ এক প্রকার যেটা জীবাণুজনিত বা অ্যালার্জির কারণে হচ্ছে, আর এক প্রকার যেটা বংশ পরম্পরায় হয়ে আসছে, তো এগুলোর কি চিকিৎসা পদ্ধতি আলাদা আলাদা রয়েছে? তাদের হয়ে গেছে অলরেডি, তারা কি করবে? হয়ে গেছে তাদের ওই তো ডেলি রেজিমেন্ট মেনটেন করতে হবে, লোভ ত্যাগ করতে হবে। সবার চেয়ে প্রধানত ব্যাপার হচ্ছে, দেখবেন যে তাদের সেই খাবারগুলোই ভালো লাগে যেগুলো তার লাইফে মানে একদমই উচিত না, এবং সেগুলোই আমাদের মেটাবলিজমে এফেক্ট করে। এফেক্ট করলে আপনার স্কিন বা যা কিছুতে এফেক্ট করবে, মানসিক চিত্তেও এফেক্ট করবে। এবং মানসিক সমস্যা যদি থাকে তার, তা কখনোই সে স্কিনে সেটা প্রভাব তো ফেলবেই, এবং স্কিন থেকে সে ওভারকাম করতে পারবে না।
অনেক সময় শোনা যায় যে মেডিসিন থেকেও অনেক রকম স্কিনের রোগ বা স্ক্যাল্পের বিভিন্ন রকম রোগ আসে, তো একদম ঠিক। তো কি হয় বা কি কি মেডিসিন থেকে হতে পারে, কি উপায় রয়েছে প্রতিকার? উপায় একটাই, ফার্স্টেই লোকজন জানতে পারে না। ধরুন সে আর্থ্রাইটিস মেডিসিন নিচ্ছে, হুম, স্টেরয়েড ওরিয়েন্টেড, তার থেকে তার আমবাত হয়ে গেল, হুম, ঠিক আছে, এবং লোকে ফার্স্টে আমবাতটার ট্রিটমেন্ট করলো। অনেকেই জানতে চায় না যে আমি কি ওষুধ খেয়েছি, বা বলে না, ডাক্তারকে হাইড করে যায়। হুম। যখন এইগুলো জানা যায়, তখন এই স্টেরয়েড ওরিয়েন্টেড মেডিসিনটা আমরা জানতে চাই যে কি ওষুধ খেয়ে এসছেন, আমরা দেখে বুঝতে পারি যে ওষুধের জনিত এটা হয়েছে এবং তার প্রতিকার আছে। মানে ওগুলো যখনই ডিটক্সিফিকেশন করে দেওয়া হয় তখন সেগুলো থেকে নিরাময় হয়ে যায়। কিন্তু যদি সেগুলো অনেক দিন ধরে খাচ্ছে, ধরুন 5 বছর 10 বছর, তখন তাকেও মেনটেন করতে হবে 3 to 5 years এই আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে দিয়ে। আচ্ছা, মানে মোটামুটি 3 থেকে 5 বছর আয়ুর্বেদ মতে সেভাবে মানলে পরে এই এই রোগগুলো রোগ থেকে ওভারকাম করা যায়, করা যেতে খুব পারে। সুন্দরভাবে করা যায়। আচ্ছা আচ্ছা, তো সেটা কি ওষুধের মাধ্যমে নাকি কোনো থেরাপিও রয়েছে? ওষুধও, থেরাপি বলতে গেলে পঞ্চকর্ম, আর ওষুধ বলতে গেলে ডেলি খাওয়া দাওয়াও মেনটেন হয়। ডায়েট রেজিমেন ফার্স্ট, আমি যেটা জোর দেবো বারবার, মেটাবলিজম, লিভার। লিভার যার ঠিক নেই তার কোনো দিনই স্কিন ভালো হবে না, আর লিভারের ওপরই মেটাবলিজম ডিপেন্ডেন্ট। আর ফুড হ্যাবিট বলতে গেলে ডেলি যে বাইরের ফুড একটু তো কম খেতেই হবে, আর যার কাজের জন্য খেতে হয়, কিছু করার নেই, তখন সে একটু লিভার ডিটক্সিফিকেশন করবে প্রতি ইয়ারে। আর অ্যালার্জি যেমন আসে, হুম। এগুলো ওয়ার্মস থেকেও আসে অনেক সময়। আর একটি প্রশ্ন রয়েছে, যেটা আমার শুরু থেকেই, যখন আপনি বললেন যে মেকআপের কারণেও হতে পারে, আমি নিজেও মেকআপ করে বসে আছি, বা এরকম অনেকেই রয়েছে যাদের প্রফেশনে মেকআপ করাটা অতটাই ম্যান্ডেটরি, করতেই হয়। সেক্ষেত্রে কি উপায় রয়েছে সেই স্কিন ডিজিজ গুলো থেকে সেক্ষেত্রে বাঁচার? খুব ভালো একটা উপায় রয়েছে। যখন আপনি স্কিন থেকে মেকআপটা রিমুভ করলেন, তখন আপনি আয়ুর্বেদিক অয়েল বা মেডিকেটেড অয়েল লাগিয়ে, যেমন এক্সাম্পল কুমকুম তেল, হুম, এটা লাগিয়ে হয়তো রাতে শুলেন, আপনার স্কিন রেজুভিনেট করে গেল, আপনার স্কিন সেটা টেক আপ করে নিল। বা মেডিটেশন, 5 minutes to 10 minutes মেডিটেশন, এটা স্কিনকে, যোগাকে আপনার স্কিন ব্রিদিং সিস্টেম, ঠিক আছে। হুম। আর এছাড়া মাইন্ডে রিল্যাক্সেশন, আপনি হয়তো মেকআপ রিমুভ করেছেন কিন্তু সেই স্ট্রেসটা রয়ে গেছে, ক্যারি করছেন আপনি ওয়ার্কলোডটা, তো অবভিয়াসলি বয়সের আগে এজিং এসে যাবে, হুম, হ্যাঁ না? তো মেকআপ করুন, কেউ বানা করেনি। এবং যাদের আবার কিছু কিছু ক্ষেত্রে যে অনেক প্রবলেম হয়ে যায়, যেমন রিঙ্কলস এসে যায়, হুম। সিকড়ে যায়, তাদের ধরুন এখানে অনেকে লেজার থেরাপি, হাইড্রেটিং থেরাপি অনেকে করতে পারে, ওটাতে কোনো প্রবলেম নেই। হুম। আর যেখানে হচ্ছে কিনা এই মেকআপ রিমুভ করে কেউ অয়েল লাগাতে চায় না, তো আয়ুর্বেদিক ময়েশ্চারাইজারও লাগাতে পারেন, অ্যালোভেরা লাগাতে পারেন, কিন্তু লাগিয়ে আগে স্নানে যাবেন না। এগুলো যখন আপনি রিল্যাক্স করছেন সেই সময়টা লাগান। যখন ওয়ার্ক করছেন, ঘরেতে ওয়ার্ক ফ্রম হোম করছেন, সেই সময়টা লাগিয়ে রাখুন, তাহলে হবে কি স্কিনটা আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারে। মেকআপ হচ্ছে আপনার সেটাকে ঢেকে দেয়, হুম, হুম। সমস্যা এটাই। একদমই। এবং এই ধরনের বিভিন্ন স্কিন ডিজিজ নিয়ে তো আপনার কাছে প্রায়ই প্রচুর পেশেন্ট আসছে, আসি সেক্ষেত্রে তাদেরকে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে? ফার্স্টে তারা মেন্টালি খুব আপসেট হয়ে যায়, মেন্টাল আপসেটটা কাটাতে হয় আমাদেরকে, কারণ ওরা অলরেডি মডার্ন অ্যালোপ্যাথ ট্রিটমেন্টগুলো করে করে এসে মানে ফেড আপ হয়ে যায়, বলে যে এতে কিচ্ছু হবে না, এই ওষুধগুলো কতদিন খাবো, কতদিনে আমি কিওর হবো। ফার্স্টেই ওরা চায় যে আপনি গ্যারান্টি দিয়ে দিন যে আমি কতদিনে মানে কিওর আপ হয়ে যাব, কিন্তু সেটা হয় না। আমাদের প্রতিটা মানুষের, আগেই বললাম যে প্রকৃতি দেখতে হয়। ধরুন সে বাতজ প্রকৃতি, তার ত্বক বিকার হয়েছে, তাকে আমি ইমিডিয়েট কি করে সারাবো? ওষুধটাও খেয়ে এসছে, এবার তার তো মিনিমাম 3 to 6 months দিতেই হবে তাকে। কারো পিত্তজ প্রকৃতি, সে কিন্তু খুব তাড়াতাড়ি ইনটেক করে নেবে মেডিসিন, মানে মেডিসিন খুব তাড়াতাড়ি তার উপর এফেক্ট করবে, খুব তাড়াতাড়ি সারবে। এবার ধরুন কফজ প্রকৃতি, এবার কফজ প্রকৃতিতে তার স্কিনের যে কন্ডিশন, ধরুন তার ওয়েট এক্সিমা হয়ে এসছে, তার কিন্তু সারবে না, দেরিতে সারবে। আচ্ছা, তার মানে মোটামুটি প্রকৃতির ওপর নির্ভর করবে যে আর কত রোগ, তাড়াতাড়ি একদম সেই সমস্যাগুলোর প্রতিকার হবে। বয়স প্রকৃতি, সিজন হুম, এবং রোগী বল, মানে রোগটা যে স্ট্রেংথে হয়েছে, কতটা ভিতে হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের পুরোটা।
অর্থাৎ আয়ুর্বেদ তো আগেই বলে দিয়েছে যে এই যে এত সমস্ত সমস্যা, আজকে যে বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আলোচনা, সেখানে কিভাবে আগে থেকে নিজেদেরকে সাবধানে রাখলে পরে এই সমস্ত সমস্যাগুলো আমরা এড়িয়ে চলতে পারবো। এবং পাশাপাশি ডক্টর আজ যে বিষয়গুলো বললেন, যেখানে এত রকমের প্রকৃতি হয়তো আমরা অনেকেই জানতাম না, আজকের এপিসোডের পরে আপনারাও অনেকে এই বিষয়গুলো নিয়ে অবগত হলেন, পাশাপাশি আমিও। এবং এই যে সাধারণ মানুষের জীবনযাত্রা যেরকম ভাবে এখন চলছে, একটা সময় যখন আমরা, অর্থাৎ বাইরের খাবার দাবার, আমাদের ঠাকুমা দাদু যারা রয়েছেন তারা কিন্তু এতটাও খেতেন না, এবং বয়সকালে তাদের স্কিন একদম, অনেকটা একদম। ভালো আমরা দেখেছি। এবং আমাদের এই বয়সে এসে যেই সমস্যাগুলো হচ্ছে তার কারণগুলো কিন্তু আশা করি আর কারোরই বুঝতে অসুবিধে হচ্ছে না। তো আমি একবার চাইবো যে আপনি দর্শকদের জন্য ঠিক কিভাবে জীবনযাত্রা মানে স্থিতি রাখলে পরে এই সমস্ত সমস্যাগুলো এড়িয়ে চলতে পারবে দর্শকরা, যদি কিছু। গ্রস তো কিছু নেই, বাট এইটুকু বলতে পারি, যা খাওয়া দাওয়া করছেন বাইরের কেমিক্যাল ওরিয়েন্টেড ফুড হ্যাবিটটা কন্ট্রোল করুন। এক্সেস কোনো ফুড খাবেন না, যে ফুডটা আপনি খাচ্ছেন লিমিটে খান, ধরুন যে চাল হোক, টক হোক, যা কিছু। আর এছাড়া মেকআপ অবভিয়াসলি করুন, কিন্তু মেকআপ রিমুভিং অ্যান্ড তারপর যে রিজুভিনেশন থেরাপি, সেটা খুব বেশি নেসেসিটি, যেটা কেউ আজকাল করে না। একদমই তাই। এবং আয়ুর্বেদের কাছে সমস্ত উত্তর রয়েছে, অর্থাৎ এই যে এই সমস্ত সমস্যা এবং এই সমস্ত রোগ যেগুলো নিয়ে আজকে আলোচনা হলো, সেগুলো যদি হয় বা কি কি লক্ষণ যেগুলো দেখে বুঝতে পারবেন যে হয়তো আপনারও সেই রোগ, কোথাও সেই রোগের সূত্রপাত, সমস্ত কিছু কিন্তু আজকের এই এপিসোডে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবং এভাবেই চোখ রাখুন ডক্টর প্লাসের অনুষ্ঠানে। নমস্কার ডক্টর। নমস্কার। নমস্কার।